আচ্ছা, নাফিয়া এখনো আসে নাই, আমরা একটু ওয়েট করি। আর আজকে আমরা কেমিস্ট্রির ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 পড়ার কথা ছিল, বাট আমি একটু চেঞ্জ করব। এটা হচ্ছে আমরা আজকে এর পরে যে চ্যাপ্টারটা পড়ার কথা ছিল সেটা আগে পড়বো। এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 পড়বো আজকে। সেকেন্ড পেপার চ্যাপ্টার 3। ওকে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 হচ্ছে স্টয়কিওমেট্রিক কেমিস্ট্রি। এটা হচ্ছে মানে কেমিক্যাল কাউন্টিং এর চ্যাপ্টার আর কি। স্টয়কিওমেট্রিক কেমিস্ট্রি। স্টয়কিওমেট্রিক কেমিস্ট্রি। হ্যাঁ নাফিয়া, আমরা এখানে আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 পড়ার কথা ছিল, বাট একটু স্লাইটলি একটা চেঞ্জ আসছে। আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 পড়াবো আজকে আগে। বুঝতে পারছো? মানে এইটা পরের কেমিস্ট্রি ক্লাসে পড়ার কথা ছিল, বাট আমরা একটু চেঞ্জ করতেছি। আমরা আগে এই চ্যাপ্টারটা পড়বো, কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3। বুঝতে পারছো? কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 হচ্ছে স্টয়কিওমেট্রিক কেমিস্ট্রি। এটা খুব বেসিক চ্যাপ্টার। এটা হচ্ছে কেমিক্যাল কাউন্টিং এর চ্যাপ্টার আর কি। মোল, তারপর অক্সিডেশন, তারপর টাইট্রেশন এটসেট্রা রিলেটেড ম্যাথ থাকে। মানে এই পুরো চ্যাপ্টারটাই ম্যাথমেটিক্যাল আর কি। এখানে মুখস্থ করার মতো কিছু নেই তেমন। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তোমরা একটু কেমিস্ট্রি সেকেন্ড পেপার বইটা নাও। সেকেন্ড পেপার বইটা নাও, ওইটার চ্যাপ্টার 3টা একটু খুলো, ঠিক আছে? তাহলে আমার জন্য পড়াইতে সুবিধা হবে। বইটার সাথে নাও। আচ্ছা, এই চ্যাপ্টারটা কি তোমাদের ছিল সিলেবাসে? তো তোমরা কি এটা আগে পড়ে আসছো এই টাইপের কিছু? মানে এটা হচ্ছে মেইনলি কেমিক্যাল কাউন্টিং এর চ্যাপ্টার, মানে কাউন্ট করতে হয় আর কি। কত মোল, তারপর কত কনসেন্ট্রেশন কত, তারপর টাইট্রেশন কিভাবে করতে হয়, তারপর হচ্ছে অক্সিডেশন রিডাকশন ইটসেট্রা, এই রিলেটেড চ্যাপ্টার। এটা কি তোমরা আগে করছো এরকম কিছু? আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। দেখো, বইটা একটু সাথে রেখো, তাহলে পড়াইতে সুবিধা হবে। আচ্ছা, সো আমরা একদম ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করি, যে আমরা জানি যে 1 মোল কি। 1 মোল হচ্ছে একটা কোয়ান্টিটি। 1 মোল মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টা সাবস্টেন্স। যেমন আমাকে যদি বলা হয় আমার কাছে 1 মোল অ্যাটম আছে, 1 মোল অ্যাটম মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টা অ্যাটম। আমাকে যদি বলা হয় যে আমার কাছে 1 মোল মলিকিউল আছে, তাহলে আমি বুঝবো যে আমার কাছে 6.02 ইন্টু 10⁻23টা মলিকিউলস আছে। ওকে, সো এই আইডিয়াগুলো লাগবে যে মোল হচ্ছে অ্যাকচুয়ালি মোল হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোয়ান্টিটি। যেমন ডজন একটা কোয়ান্টিটি, দেন আমরা বাংলায় যে বলি এক হালি, এগুলো সবই অ্যাকচুয়ালি কি কোয়ান্টিটি। সো এই মোলও হচ্ছে ওরকম একটা কোয়ান্টিটি। কেমিক্যাল কাউন্টিংয়ে আমরা এই মোল ওয়ার্ডটা অনেক বেশি ইউজ করি। আচ্ছা, এখন এখানে আমরা যেটা দেখব, যে এখানে দেখো বইয়ের তোমরা একটু বইয়ের এই চ্যাপ্টারটা কি ওপেন করছো? বইয়ের এই চ্যাপ্টারটায় একটু দেখো যে তুমি এই চ্যাপ্টারটার 3টা পেজ উল্টাও, ঠিক আছে? 3টা পেজ উল্টায় দেখো যে একটা জায়গায় লেখা ইম্পর্টেন্স অফ অ্যাভোগাড্রো নাম্বার অ্যান্ড মোলার ভলিউম। দেখছো এটা? দেখো বইতে তোমার 3 পেজ উল্টালে একটা সেকশন পাবা, এখানে লেখা ইম্পর্টেন্স অফ। আচ্ছা,
সো ওই জায়গাটা একটু খেয়াল করে দেখো যে অ্যাভোগাড্রো নাম্বারটা অ্যাকচুয়ালি কি। অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে এই যে এন এ মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমরা যে নাম্বারটা বলি 6.02 ইন্টু 10⁻23, এটাই হচ্ছে সেই অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, সো এইখানে দেখো বইতে একটা লিস্ট দিছে যে ওয়ান মোল মলিকিউল ইজ ইকুয়াল টু 6.02 ইন্টু 10⁻23 মলিকিউলস। দেন মানে এখানে আরও মানে একটা লিস্ট দেওয়া আছে আর কি। সো এইগুলো আমরা আগে করে আসার কথা, ঠিক আছে। এগুলো খুব বেসিক আইডিয়া যে অ্যাকচুয়ালি কোনো একটা এলিমেন্টের বা কোনো একটা মলিকিউলের মলিকুলার ম্যাস, কোনো একটা মলিকুলার ম্যাস এটা কি ইন্ডিকেট করে। মলিকুলার ম্যাস হচ্ছে অ্যাকচুয়ালি তার 6.02 ইন্টু 10⁻23 অর তার 1 মোল মলিকিউলের ম্যাস যত, 1 মোল মলিকিউলের ম্যাস যত, সেটাই হচ্ছে কি তার মলিকুলার ম্যাস। ওকে, সো এই আইডিয়াগুলো কিন্তু আমাদের আগে থেকে জানার কথা, ঠিক আছে। এগুলো আই হোপ এই নাম্বার অফ অ্যাভোগাড্রো দেন মলিকুলার ম্যাসের ডেফিনেশন এগুলো জানো। এখন আমরা এখানে যেটা শিখবো, এখানে আমরা একটা লিস্ট করব, সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে অ্যাকচুয়ালি অনেকগুলো এলিমেন্টের ম্যাথ জানা থাকলে সুবিধা হয়। সো আমরা সেইটার একটা লিস্ট করব। ওকে, সো আমরা একদম ফার্স্ট থেকে স্টার্ট করব। আমরা এখানে আমাদের আই হোপ তোমাদের ইয়াগুলো মনে আছে, মানে তাদের অ্যাটমিক নাম্বার মনে আছে। আমরা এখানে ম্যাথ নাম্বারগুলো একটু লিখব, মানে কার ম্যাথ কত, মানে এই চ্যাপ্টারে আমাদের ম্যাথ অনেক বেশি ইউজ হবে। সবার ফার্স্টে হচ্ছে হাইড্রোজেনের ম্যাস হচ্ছে 1। দেন সেকেন্ড হচ্ছে মানে আমরা সিরিয়ালি কয়েকটা পড়ে যাব। হাইড্রোজেন, দেন হিলিয়ামের ম্যাস হচ্ছে 4। দেন 3 লিথিয়ামের ম্যাস হচ্ছে তোমার 6। দেন 4 বেরিলিয়ামের ম্যাস হচ্ছে 8। ওকে, আচ্ছা সরি, বেরিলিয়ামের ম্যাস 8 না, এটা হচ্ছে 9। দেন এরপর হচ্ছে বোরন। আচ্ছা, আমাদের যেগুলো বেশি লাগবে আমি শুধু সেইগুলো লিখি, কারণ এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি সবগুলো লাগে না। এটা লাগবে, লিথিয়াম হচ্ছে 6। আচ্ছা 4 কার্বনেরটা খুব কমন, এটা হচ্ছে 12। দেন নাইট্রোজেন, এটা হচ্ছে 14। ওকে, দেন অক্সিজেন, এটা হচ্ছে 16। এরপর হচ্ছে আমাদের ফ্লোরিন, which is 19। ফ্লোরিন হচ্ছে 19। দেন সোডিয়াম, এটা হচ্ছে 23। ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে 24.24। দেন অ্যালুমিনিয়াম হচ্ছে 27। দেন হচ্ছে সিলিকন হচ্ছে 28। এটা একটু মুখস্থ রাখতে হবে। ফসফরাস, এটা হচ্ছে 31। দেন সালফার, এটা হচ্ছে 32। এটা হচ্ছে 32। দেন ক্লোরিন হচ্ছে 35.5। আর্গন লাগবে না, ক্লোরিন। দেন হচ্ছে পটাশিয়াম হচ্ছে 39.1। দেন এরপর কি ক্যালসিয়াম হচ্ছে 40। দেন ক্যালসিয়ামের পর ফেরাস, এটা হচ্ছে 56 or 55.85 টু বি প্রিসাইজ, বাট অতটা প্রিসাইজ অ্যাকচুয়ালি লাগে না। 56। দেন এরপর হচ্ছে কপার, 63.5। দেন জিঙ্ক
65.4, 65.4, দেন এরপর কোনটা লিখবো, এরপর হচ্ছে এরপর আয়োডিন 126.9 আর 127 লিখতে পারো। আর এরপরে হ্যাঁ মার্কারি, মার্কারি হচ্ছে 200। আর হচ্ছে লিড, লিড লিড হচ্ছে 207, 207। আর সিলভার, সিলভার সিলভার হচ্ছে 107। সো এই কয়টাই আমাদের লাগবে। ওকে, সো আমরা এই কয়টা ম্যাথস একটু মনে রাখবো। আমাদের এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে বা যে কোনো জায়গাতেই যত ম্যাথ আসবে, এই কয়টার মলিকুলার ম্যাথস আমরা যদি মেমোরাইজড করে রাখতে পারি তাহলে আমাদের হয়ে যাবে, আমাদের আর কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে। আর একটু এদিক সেদিক হতে পারে হালকা, ধরো তুমি পরীক্ষায় ম্যাগনেসিয়ামে এটা 24 লিখলা, কোনো সমস্যা নেই, কাছাকাছি হইলেই হয়েছে, ঠিক আছে। আর দেখা যায় এটা পরীক্ষাতে দেওয়া থাকে, তারপরে আমরা মুখস্থ রাখাটা প্রেফার করি, সবসময় দেওয়া থাকে না আর কি, কারণ বেশি কমন যেগুলো ওইগুলো সবাই পারে, সো ওইগুলো কোশ্চেনে আর দেয় না। সো এইগুলো আমাদের মনে রাখতে হবে। এখন এই চ্যাপ্টারটাতে আমাদের ফার্স্টের যেই টাইপের ম্যাথ আমাদের করতে হয় সেটা হচ্ছে একদম বেসিক ম্যাথ, স্টয়কিওমেট্রির ম্যাথ, মানে জাস্ট একটা রিয়াকশন দিয়ে বলবে যে এখানে রিয়াক্টেন্ট এত, সো তোমার প্রোডাক্ট কত হবে এরকম। সো এইটা যদি তোমার তোলা হয়ে থাকে তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি, দেন আমি পরের টপিকটাতে যাব। হ্যাঁ, সো এইখানে এই চ্যাপ্টারের ফার্স্টে যেই টাইপের ম্যাথ আমরা দেখব সেটা হচ্ছে এখানে দেখো তোমার বইতে এর আমরা ওই যে অ্যাভোগাড্রো নাম্বার অ্যান্ড মোলার ভলিউমের যে সেকশনটা দেখলাম, তার পাশের সেকশন, তার পরের পেজে একটা সেকশন আছে যে মোলার ভলিউম, মোলার ভলিউম অ্যান্ড অ্যাভোগাড্রো নাম্বার কাউন্টিং বেসড প্রবলেমস, অ্যাভোগাড্রো নাম্বার কাউন্টিং বেসড প্রবলেমস। দেখো তো এটা আছে কিনা। আচ্ছা, সো এই টাইপের প্রবলেম আমরা কিভাবে করব। সো তোমার কোনো এইখানে দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের এই এক্সাম্পলগুলো করতে হবে। সো আমি এখানে একটু বলি যে ধরো এভাবে মনে রাখবা যে কোনো একটা সাবস্টেন্সের 1 মোল, সেইটার 1 মোল মানে হচ্ছে তার মলিকুলার ম্যাস যত ততটুক অ্যামাউন্ট, তার মলিকুলার ম্যাস যত ততটুক অ্যামাউন্ট। দেন যেমন ধরো আমাকে যদি বলা হয় 1 মোল তোমার 1 মোল হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, সরি 1 মোল ধরো নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে। সো নাইট্রোজেন গ্যাস যেহেতু, সো এটা হবে N2, ঠিক আছে। এখানে N এর নিচে 2 থাকবে, কারণ যেহেতু আমাদের নাইট্রোজেন গ্যাস বলছে, নাইট্রোজেন গ্যাস কখনো একটা অ্যাটম হিসেবে থাকে না, অলওয়েজ দুইটা থাকে। সো 1 মোল নাইট্রোজেন গ্যাস যদি বলা হয়, এটা মিন করতেছে যে অ্যাকচুয়ালি এই নাইট্রোজেন গ্যাসের মলিকুলার ম্যাস কত। একটা নাইট্রোজেনের ম্যাস হচ্ছে 14, তাহলে দুইটা নাইট্রোজেনের ম্যাস হচ্ছে 28। সো এটা বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি 28 গ্রাম নাইট্রোজেন আছে এখানে। ওকে, সো এইভাবে আমরা যদি মোল দেওয়া থাকে সেখান থেকে ম্যাসে যেতে পারবো। এখানে দেখো আমাদের এই যে ম্যাথগুলো, এখানে ফার্স্ট ম্যাথটা দেখো, ফার্স্ট ম্যাথটা বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাস অফ এ সোডিয়াম অ্যাটম। দেখো তো ম্যাথস করতেছে কিনা কোশ্চেনটা। তোমাদের বইও কি এটা ফার্স্ট কোশ্চেন? আচ্ছা, সো এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাস অফ 1 সোডিয়াম অ্যাটম। সো তুমি জানো যে সোডিয়ামের মলিকুলার ম্যাস হচ্ছে, বা শুধু সোডিয়ামের ম্যাস হচ্ছে 23। তো এটা মিন করতেছে যে 1 মোল সোডিয়াম
1 মোল সোডিয়াম, এইটার ম্যাস হচ্ছে 23 গ্রাম। আর 1 মোলে আমরা জানি যে 6.02 ইন্টু 10⁻23টা থাকবে। সো 6.02 ইন্টু 10⁻23টা সোডিয়াম, এটা মানে হচ্ছে 23 গ্রাম। সো একটা সোডিয়াম অ্যাটম, এটা মানে হচ্ছে 23 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23 গ্রাম। সো এভাবে আমরা একটা সোডিয়ামের ম্যাস বের করতে পারি। আমাদের এই চ্যাপ্টারের জন্য জাস্ট এই বইয়ের ম্যাথগুলো করাটাই ইনাফ। ওকে, এর পরের ম্যাথটা দেখো, বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাস অফ ওয়ান ওয়াটার মলিকিউল। এটাও কি সিমিলারলি পারবা না? দেখো, একটা ওয়াটার মলিকিউলের ম্যাস হচ্ছে 18, কারণ এটা হচ্ছে H2O, সো 2 + 16, অ্যান্ড এটা বোঝাচ্ছে যে 6.02 ইন্টু 10⁻23টা ওয়াটার মলিকিউলের ম্যাস হচ্ছে 18 গ্রাম। তাহলে একটা ওয়াটার মলিকিউলের ম্যাস হচ্ছে 18 বাই এটা। বুঝছো সবাই এটা? নাফিয়া, ওর কানেকশনে মেবি প্রবলেম হচ্ছে, ও আসুক তারপর আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, সো এইখানে আমরা এরপর দেখো যে আরেকটা ম্যাথ দেওয়া 3 নাম্বার, যে 1 গ্রাম হাইড্রোজেনে কয়টা অ্যাটম আছে, হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন 1 গ্রাম হাইড্রোজেন। সো এই ম্যাথটা কি পারবা তোমরা করতে? এরকম দেখো তো, মানে এখানে বইটা একটু সাথে সাথে রাখো, কারণ আমরা বই থেকেই পড়বো এখন। সো যেটা তোমাদের মনে হবে যে এটা পারবে না, ওইটা বলবো, আমি করে দিব, ঠিক আছে? সো এখানে দেখো যে এই থার্ড ম্যাথটা পারবা কিনা তোমরা। আচ্ছা, এরপরে ফোর্থ ম্যাথটা দেখো, যে এখানে লিখছে যে 500টা সিগনেচার দিতে একটা গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম স্পেন্ড হয়। ওকে, সো বলছে যে প্রত্যেকটা সিগনেচারে কতগুলো কার্বন অ্যাটম ইউজ হয়। সো এখানে আমাদেরকে যেটা বলছে যে অ্যাকচুয়ালি 500টা সিগনেচার দিব। এই চ্যাপ্টারের সব ম্যাথই কিন্তু অ্যাকচুয়ালি ইউনিটারি মেথডের ম্যাথ। ওকে, খুব ইজিলি ইউনিটারি মেথড ইউজ করে ফেলা যায়। সো এখানে বলছে যে 500টা সিগনেচার দিব। সো 500টা সিগনেচারে আমার 55.6 মিলিগ্রাম গ্রাফাইট ইউজ হয়। আচ্ছা, গ্রাফাইট হচ্ছে বেসিক্যালি কার্বনের একটা আইসোমর্ফ। ওকে, মানে গ্রাফাইট আর কার্বন অ্যাকচুয়ালি একই, জাস্ট কার্বনের একটা টাইপ হচ্ছে গ্রাফাইট। সো এখানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি কার্বন ইউজ হয় এতটুকু। সো একটা সিগনেচার দিতে কতটুক কার্বন ইউজ হবে? 55.6 ডিভাইডেড বাই 500 মিলিগ্রাম, এতটুক কার্বন। অ্যান্ড বলছে কতগুলো কার্বন অ্যাটম খরচ হয়। একটা কার্বন, সরি, 1 মোল কার্বন অ্যাটমের 1 মোল কার্বন অ্যাটমের মানে 6.02 ইন্টু 10⁻23টা কার্বন অ্যাটমের ম্যাস কত বলো তো? 12 গ্রাম, কারণ কার্বনের মলিকুলার ম্যাস হচ্ছে 12। এখন তার মানে 6.02 ইন্টু 10⁻23টা এতগুলো কার্বন অ্যাটমের ম্যাস হচ্ছে 12 গ্রাম। তাহলে 12 গ্রামে থাকে 12 গ্রাম কার্বনে থাকে 6.02 ইন্টু 10⁻23 অ্যাটমস। তাহলে এই যে এইটা এখানে যেটা আছে 55.6 ডিভাইডেড বাই 500। আচ্ছা, এখানে নাফিয়া আবার চলে গেছে, ওর হয়তো নেটের প্রবলেম। হ্যাঁ, সো 500টা সিগনেচারে এত মিলিগ্রাম কার্বন ইউজ হতো।
সো একটা সিগনেচারে আমার এত মিলিগ্রাম কার্বন ইউজ হবে, সো মিলিগ্রামকে আমরা গ্রামে কনভার্ট করলাম, অ্যান্ড সেখান থেকে আমরা লিখতে পারি যে 1 মোল কার্বন অ্যাটমের ম্যাস যেহেতু 12 গ্রাম, তাহলে ওইটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 6.02 ইন্টু 10⁻23টা কার্বন অ্যাটমের ম্যাস হচ্ছে 12 গ্রাম। অ্যান্ড তাহলে আমরা রিভার্স ওয়েতে বলতে পারি 12 গ্রামে অ্যাটম থাকবে এতগুলো, তাহলে 55.6 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 500 গ্রাম, এটাই অ্যাটম থাকবে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 55.6 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 500 ডিভাইডেড বাই 12। ওকে, সো এতগুলো অ্যাটম থাকবে। তোমরা কি এটা বুঝতে পারছো? কোথাও প্রবলেম হলে বইলো। সো এইখানে এই টাইপের যত ম্যাথ থাকবে তোমরা পারবা, আই হোপ। সো এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এসটিপি অ্যান্ড এসএটিপি কি। এরপরে দেখব এসটিপি অ্যান্ড এসএটিপি কি। সো এসটিপি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে অ্যাকচুয়ালি এসটিপি মানে হচ্ছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে পি, এটা হচ্ছে 1 atm। দ্যাট মিনস 1 অ্যাটমসফেরিক প্রেশার, এটাকে বলা হয় 1 অ্যাটমসফেরিক প্রেশার। অ্যান্ড 1 অ্যাটমসফেরিক প্রেশারে কত প্যাসকেল এটা বলতে পারবা? না ওইটা হচ্ছে না ওইটা হচ্ছে এসএটিপি, মানে আমাদের কারিকুলামের বই অনুযায়ী এই এসএটিপি হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড টেম্পারেচার উইচ ইজ 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড এম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর ওইখানে প্রেশারটা হচ্ছে 1 atm। ঠিক আছে, সো আমাদের যদি এসটিপির কথা বলে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলছে। এই পুরা কেমিস্ট্রি কোর্সে আমরা এইটাই ফলো করব। আচ্ছা, সো প্রেশার হচ্ছে 1 atm, 1 অ্যাটমসফেরিক প্রেশার। 1 অ্যাটমসফেরিক প্রেশার মানে হচ্ছে 10 13 25 প্যাসকেল। এই নাম্বারটা মনে রাখবা। এটাকে যদি আমরা কিলো প্যাসকেলে লিখি তাহলে এখানে একটা ডেসিমাল দিতে হবে, এত কিলো প্যাসকেল। 1 atm মানে হচ্ছে 10 13 25 প্যাসকেল, 101.325 কিলো প্যাসকেল। আর এটাকে চাইলে আরও ইউনিটে কনভার্ট করা যায়, বাট অতগুলো দরকার নেই। সো আচ্ছা, এখান থেকে আরেকটা ইউনিট হচ্ছে মার্কারিক প্রেশার ইউনিট, যে 76 সেন্টিমিটার মার্কারিক প্রেশার হচ্ছে ওই যে ব্যারোমিটারের মধ্যে থাকে 76 সেন্টিমিটারের মার্কারি। সো ওই ব্যারোমিটারের মধ্যে 76 সেন্টিমিটার যখন মার্কারির হাইট থাকে তখন অ্যাকচুয়ালি এটা ইন্ডিকেট করে যে আমার অ্যাটমসফিয়ারে প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার, 1 atm বা 10 13 25 প্যাসকেল। ওকে, আর এখানে 76 সেন্টিমিটার এইচজিও লেখা যায়, আর 760 মিলিমিটার এইচজি লেখা যায়, মিলিমিটার মার্কারি। ওকে, সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। অ্যান্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে 1 মোল গ্যাসের ভলিউম, 1 মোল গ্যাসের ভলিউম এটা হয় 22.4 লিটার। আই হোপ এটা জানো, 22.4 লিটার যে হয়। অ্যান্ড এটাকে যদি আমরা অন্য ইউনিটে লিখি, মিটার কিউব ইউনিটে লিখি, তাহলে এটা হবে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। আর লিটার এর একটা ইকুইভ্যালেন্ট ইউনিট হচ্ছে ডেসিমিটার কিউব, 22.4 ডেসিমিটার কিউব। ওকে, সো আমরা এখান থেকে শিখলাম যে 1 মোল গ্যাসের ভলিউম অ্যাকচুয়ালি 22.4 লিটার। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এসটিপিতে এটা 22.4 লিটার হয়। আর এসএটিপিতে দেখো, এসএটিপিতে টেম্পারেচারটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেশার 1 atm। আর এখানে 1 মোল গ্যাসের ভলিউম, এখানে 1 মোল গ্যাসের ভলিউম হয় 24.789 লিটার। ঠিক আছে, এটা মনে রাখবা, 24.789 লিটার। আর এরপর এখানে আমরা দেখব যে
এসটিপি আর এসএটিপি বুঝে গেলে আমরা এরপর দেখব যে আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা কি। দেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা কি তোমরা পারো? হ্যাঁ হ্যাঁ, সো আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা হচ্ছে পিভি ইকুয়ালস এনআরটি। এখানে পি হচ্ছে প্রেশার অফ দি গ্যাস, ভি হচ্ছে ভলিউম অফ দি গ্যাস, এন হচ্ছে মোল নাম্বার, ক্যাপিটাল আর হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট 8.314 জুল পার কেলভিন পার মোল, আর টি হচ্ছে টেম্পারেচার। সো এইখানে এই ফর্মুলাটা দুইভাবে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে তুমি যদি এসআই ইউনিট দিয়ে করো, এসআই ইউনিটে করলে পি কে তোমার প্যাসকেল ইউনিটে নিতে হবে। প্যাসকেল মানে কি অ্যাকচুয়ালি নিউটন পার মিটার স্কোয়ার। দেন ভলিউমকে তোমার মিটার কিউব ইউনিটে নিতে হবে। এন হচ্ছে মোল, এটা তো অলওয়েজ। ক্যাপিটাল আর হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, আর টেম্পারেচার হচ্ছে কেলভিন ইউনিটে নিতে হবে। সো এটা হচ্ছে যদি তুমি এসআই ইউনিট দিয়ে লেখো। আর এখানে আরেকটা ওয়েতে লেখা যায়, সেটা হচ্ছে লিটার এটিএম স্কেল বা লিটার এটা হচ্ছে এসআই স্কেল আর এটা হচ্ছে লিটার এটিএম স্কেল। লিটার এটিএম দিয়ে যদি লেখো তাহলে প্রেশার হচ্ছে এই যে এটিএম ইউনিটে থাকবে। তারপর ভলিউম হচ্ছে লিটার ইউনিটে থাকবে, এন মোল ইউনিটেই থাকবে, বাট ক্যাপিটাল আর এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এটা হবে 0.0821 অর জাস্ট 0.082 এত লিটার এটিএম পার মোল পার কেলভিন পার মোল। ইউনিটগুলো একটু মনে রাখবা, এটা বোঝা যায় কিভাবে আসছে। আর হচ্ছে অ্যাকচুয়ালি পিভি বাই এন টি। সো এখানে সবার ইউনিট বসাও, তাহলে আর এর ইউনিটটা পেয়ে যাবা। আচ্ছা, সো আর হচ্ছে এই ইউনিটে, আর টেম্পারেচার এখানেও কেলভিন ইউনিটে। ওকে, সো আমরা দুইটা স্কেলের জন্য দুইভাবে ইউজ করব। যদি আমরা এইটা প্রেফার করি তাহলে আমরা আর এর ভ্যালু এটা বসাবো, আর যদি আমরা এইটা প্রেফার করি তাহলে আর এর ভ্যালু এটা বসাবো। ওকে, ক্লিয়ার এটুক? সো আমরা এখান থেকে আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা শিখলাম, এটা আমাদের লাগবে এই চ্যাপ্টারে ম্যাথ করতে। আর আরেকটা হচ্ছে আমাদের এখানে বয়েল আর চার্লসের ইকুয়েশনটা লাগবে। এগুলো যদিও অন্য চ্যাপ্টারে আছে, এগুলো ফিজিক্সের চ্যাপ্টার 10-এ আছে, তারপর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে আছে। সো এখানে আমরা দেখব বয়েলস ইকুয়েশন। বয়েলস ইকুয়েশন হচ্ছে কোনো একটা গ্যাসের ভলিউম তার উপর অ্যাপ্লাইড প্রেশারের বা তার প্রেশারের ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, সো এটা ইন্ডিকেট করে যে অ্যাকচুয়ালি পি টাইমস ভি হচ্ছে একটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে বয়েলস ইকুয়েশন। মানে কোনো একটা গ্যাসের যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখো তাহলে প্রেশার যত বাড়াবা ভলিউম তত কমবে, আর প্রেশার যত কমাবা ভলিউম তত বাড়বে। এখানে এটার গ্রাফটা যদি আমরা একটু দেখে নিই, গ্রাফটা হবে এরকম যে এটা হচ্ছে প্রেশার, এটা হচ্ছে ভলিউম। সো প্রেশার যত বাড়াবা ভলিউমটা এভাবে কমতে থাকবে। সো এটা হচ্ছে বয়েলসের ইকুয়েশন। আর চার্লসের ইকুয়েশন হচ্ছে, এরপর দেখব চার্লস এর ইকুয়েশন। চার্লস ইকুয়েশন হচ্ছে কোনো একটা গ্যাসের যদি তুমি প্রেশার কনস্ট্যান্ট রাখো তাহলে ভলিউম উইল বি প্রপোর্শনাল টু টেম্পারেচার। দ্যাট মিনস কোনো একটা গ্যাসের প্রেশার কনস্ট্যান্ট, তখন তার টেম্পারেচার যত ইনক্রিজ করবা ভলিউমটাও তত টাইমস ইনক্রিজ হবে, বা টেম্পারেচার যত ডিক্রিজ করবা ভলিউমটাও তত টাইমস ডিক্রিজ করবে। অ্যান্ড এটার গ্রাফটা হচ্ছে এরকম। টেম্পারেচার ভলিউম এরকম, এখানে অ্যাকচুয়ালি গ্রাফটা এরকম হয় না। ওকে, কারণ এখানে এটা সাজেস্ট করে যে তুমি যদি কোনো একটা গ্যাসের টেম্পারেচার 0 কেলভিনে নিয়ে যেতে পারো তাহলে তার ভলিউমও 0 হয়ে যাবে। বাট এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি ইম্পসিবল, মানে প্র্যাকটিক্যালি ইম্পসিবল যে কোনো একটা জিনিসের টেম্পারেচার আমরা 0 কেলভিন করবো। 0 কেলভিন হচ্ছে পুরো ইউনিভার্সের সবচেয়ে কম টেম্পারেচার। ওকে, সো ওই টেম্পারেচারে গেলে অ্যাকচুয়ালি একটা গ্যাসের ভলিউম 0 হয়ে যাবে, বাট ওইটা কখনো পসিবল না, কারণ যে কোনো একটা ম্যাটেরিয়ালের
একটা লিস্ট একটা ভলিউম থাকবেই। আচ্ছা, হাউএভার, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে v is proportional to t, that means v is equal to some constant times t, so v divided by t is actually a constant. সো এখান থেকে আমরা বলতে পারি v1 by t1 is equal to v2 by t2 is equal to v3 by t3, মানে যে কোনো একটা গ্যাসের প্রেসার কনস্ট্যান্ট রেখে তুমি যে কোনো ভলিউম আর টেম্পারেচার নাও, সেইটা কনস্ট্যান্ট হবে, মানে সেটা রেশিওটা কনস্ট্যান্ট হবে। কোথাও না বুঝলে বইলো। আর এখানে বয়েলস ইকুয়েশনের ব্যাপারটা এরকম যে যেহেতু পিভি কনস্ট্যান্ট, দ্যাট মিনস তুমি যে এই গ্যাসের যে কোনো একটা প্রেশার নাও, যেমন এই প্রেশারটা নাও, যে কোনো একটা প্রেশার নাও অ্যান্ড তার করেসপন্ডিং ভলিউম নাও P1 V1, এটা ইকুয়াল হবে আরেকটা যে কোনো প্রেশার নাও আর তার করেসপন্ডিং ভলিউম নাও, এটার প্রোডাক্ট। সো P1 V1 ইকুয়ালস P2 V2 ইকুয়ালস ডট 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 Pn Vn। এগুলো আমরা যখন আইডিয়াল গ্যাস আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়বো তখন আরও ডিটেলসে দেখব। আমাদের এই চ্যাপ্টার জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই হয়। অ্যান্ড এই বয়েল আর চার্লসের ইকুয়েশন মার্জ করে একটা কম্বাইন্ড ফর্মুলা আছে, এটা হচ্ছে বয়েল চার্লস কম্বাইন্ড ইকুয়েশন। বয়েল চার্লস কম্বাইন্ড ইকুয়েশন, এটা হচ্ছে খুব ইজিলি বলা যায় যে P1 V1 by T1 ইকুয়ালস P2 V2 by T2, এরকম। মানে একটা গ্যাস তার যদি টেম্পারেচারও কনস্ট্যান্ট না থাকে আবার প্রেশারও কনস্ট্যান্ট না থাকে, তাহলে এই দুইটাকে মার্জ করে লেখা যায় P1 V1 by T1 ইজ ইকুয়াল টু P2 V2 by T2। ক্লিয়ার? এইটুক বুঝতে পারছো এটা? জি। আচ্ছা, সো এইটার রিলেটেড অনেক ম্যাথ আসে। আর এমনিতে তো মানে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি এইখান থেকেই আসছে, পিভি ইকুয়ালস এনআরটি, কারণ পিভি ডিভাইডেড বাই টি হচ্ছে এনআর। দেখো, একটা গ্যাসের মোল নাম্বার কনস্ট্যান্ট থাকে আর এই আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টটাও তো একটা কনস্ট্যান্ট। সো এখান থেকে বলা যায় যে পিভি বাই টি হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। দ্যাট মিনস এখান থেকে আমরা লিখতে পারি যে কোনো একটা গ্যাসের P1 V1 বাই T1 একটা প্রেশার, ওই প্রেশারে ভলিউম, ওই প্রেশারে টেম্পারেচার, এটা ইকুয়ালস হবে অন্য একটা প্রেশার টাইমস ভলিউম ডিভাইডেড বাই টেম্পারেচার। সো এভাবে চলবে এটা। ওকে, সো এটা হচ্ছে বয়েল চার্লস কম্বাইন্ড ল অ্যান্ড এইটা রিলেটেড কিছু ম্যাথ আছে বইতে। আর এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের সব ম্যাথ একই ওয়েতে করতে হয়, খুব ইজি প্রসেসে করা যায় এই চ্যাপ্টারের সব ম্যাথ। এটা মুছে দিচ্ছি, দেখো। সো এই চ্যাপ্টারে দেখো তোমার এই একটু পেজ উল্টালে দেখো একটা সেকশন আছে ক্যালকুলেশন অফ মোলার ভলিউম অফ গ্যাসেস ফ্রম কেমিক্যাল ইকুয়েশন। এই জায়গাটা একটু বের করো। করছো এটা? আচ্ছা, নাফিয়া আসুক, ওর হয়তো কানেকশন আবার প্রবলেম হয়েছে, একটু ওয়েট করি। আচ্ছা, তোমরা কি অক্সিডেশন রিডাকশন ইকুয়েশন এটা ব্যালেন্স করা শিখছো? অক্সিডেশন রিডাকশনের ইকুয়েশন কিভাবে ব্যালেন্স করতে হয়, এই টাইপের কিছু? এটা কি তোমাদের সিলেবাসে ছিল? হ্যাঁ, ছিল। আচ্ছা, ঠিক আছে তাহলে।
আচ্ছা আমরা তাহলে কন্টিনিউ করি। সো এখানে এই বইতে দেখবা যে অনেক জায়গায় লেখা আছে ট্রাই ইয়োর সেলফ, মানে কয়েকটা ম্যাথে দেওয়া আছে ট্রাই ইয়োর সেলফ, এই ম্যাথগুলো তোমাদের করতে হবে। আর এক্সাম্পল হিসেবেও অনেক ম্যাথ দেওয়া আছে, এগুলো সবই করবা। এখানে আমরা এখন কিছু ম্যাথ দেখব, ঠিক আছে? এখানে তোমরা দেখো, আমি যদি একটা ম্যাথ এখান থেকে চুজ করি, তোমরা একটু এখানে একটা সেকশন আছে দেখো, ক্যালকুলেশন অফ ভলিউম অফ গ্যাসাস প্রোডাক্ট ফ্রম ইকুয়েশন, এটা একটু বের করে দেখো পাও কিনা। ক্যালকুলেশন অফ গ্যাসাস প্রোডাক্ট, ফ্রম ভলিউম অফ গ্যাসাস প্রোডাক্ট ফ্রম ইকুয়েশন, বের করছো এটা? দেখো সলভড এক্সাম্পল 3.16 বের করো। এখানে দেখো একটা ম্যাথ আছে, ওইটার নাম্বার হচ্ছে 3.16। ওকে, সো এই ম্যাথটাই দেখো কি বলছে। 3.16 এই এক্সাম্পলটাই বলছে 5 গ্রাম KClO3 পটাশিয়াম ক্লোরেট, 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট যদি আমরা কমপ্লিটলি ডিসোসিয়েশন করি, তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে আমরা কত মিলিলিটার অক্সিজেন পাবো? ওকে, if 5 gram potassium chlorate is completely dissociated at standard temperature and pressure, then how many milliliter oxygen will produce? Okay, so এইটা বের করতে বলছে। এখন এই টাইপের ম্যাথগুলো কিভাবে করতে হয় দেখো, আমাদেরকে বলছে আমরা পটাশিয়াম ক্লোরেট এই কম্পাউন্ডটাকে ডিসোসিয়েট করব, ডিসোসিয়েট মানে এটা ভেঙে যাবে। সো আর এইটার ডিসোসিয়েশন রিয়াকশনটা এখানে অ্যাকচুয়ালি হিট দিতে হবে। সো এখানে হিট দিলে যেটা হবে, এখানে পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড অক্সিজেন প্রডিউস হয়। সো এটা যদি আমরা একটু ব্যালেন্স করি, এই সাইডে এটা থাকবে 2, এইটা থাকবে একটা 2, আর এটা থাকবে একটা 3। দেখো এটা কিন্তু ব্যালেন্সড। সো এখন আমাদেরকে বলছে এটা 5 গ্রাম আছে। সো এই 5 গ্রামকে যদি আমরা ডিসোসিয়েট করি, তাহলে কত মিলিলিটার, স্ট্যান্ডার্ড টেম্পারেচারে কত মিলিলিটার তোমার অক্সিজেন পাওয়া যাবে। সো আমরা একটু এখান থেকে দেখব যে এখানে আমরা 5 গ্রামের জন্য, এখানে আমাদের এই পটাশিয়াম ক্লোরাইড যে আছে, মানে এই টাইপের সব ম্যাথ করার প্রসেস একই, তোমরা এটার মলিকুলার ম্যাস বের করে নিবা, ঠিক আছে? পটাশিয়াম ক্লোরেট। সো আমরা এখানে দেখো পটাশিয়াম ক্লোরেটের মলিকুলার ম্যাস যদি বের করি, একটা পটাশিয়াম ক্লোরেটে একটা পটাশিয়াম থাকে, একটা পটাশিয়ামের ম্যাস হচ্ছে 39.1 প্লাস ক্লোরিনের ম্যাস হচ্ছে 35.5 প্লাস অক্সিজেনের ম্যাস হচ্ছে 16, ঠিক আছে? সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা এখান থেকে পাবো 245.1 গ্রাম। সো এটা বোঝাচ্ছে যে এইখানে অ্যাকচুয়ালি ইকুয়েশন অনুযায়ী 2 × 245.1 গ্রাম পটাশিয়াম ক্লোরেট আছে। সো আমরা যদি এখান থেকে 2 × 245.1 গ্রাম পটাশিয়াম ক্লোরেট নেই, তাহলে আমরা এসটিপিতে দেখো এইখানে এইটা হচ্ছে 3, দ্যাট মিনস 3 মোল। সো এটা ইন্ডিকেট করতেছে যে এখানে এসটিপিতে 3 মোল গ্যাস প্রডিউস হচ্ছে। সো এটা যদি 3 মোল হয়, আমরা জানি এসটিপিতে 1 মোল গ্যাসের ভলিউম হচ্ছে 22.4 লিটার। সো এখানে এটা হবে 3 × 22.4 লিটার অক্সিজেন, দ্যাট মিনস 3 × 22.4 × 10 কিউব মিলিলিটার অক্সিজেন। আচ্ছা, সো এখান থেকে আমরা অক্সিজেনের অ্যামাউন্টটা বের করলাম। অ্যান্ড এরপর দেখো, সো এটা যদি 2 × 245.1 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে যদি এইটুক প্রডিউস হয় এত মিলিলিটার, তাহলে আমাদের গিভেন হচ্ছে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে তাহলে কতটুকু প্রডিউস হবে? 3 × 22.4 × 10 কিউব × 5 ডিভাইডেড বাই 2 × 245.1, ঠিক আছে? এইটুকু বুঝছো? সো এত মিলিলিটার অক্সিজেন প্রডিউস হবে। এখানে যদি বলতো যে এসএটিপিতে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে, তখন কিন্তু আমরা এখানে 22.4 এর জায়গায় 4.789 লিখতাম। ক্লিয়ার এটা? সো আমরা এখানে সবগুলো ম্যাথ একই ওয়েতে করব।
আর এখানে আমরা আরেকটা ম্যাথ দেখাবো এর পরের পেজে দেখো 3.18 যে প্রবলেমটা আছে সেটা দেখো 3.18 এই প্রবলেমটাতে আমাদেরকে কি বলছে যে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেটের যে মিক্সচার, আচ্ছা আমাদের এই মিটিংটা এখন শেষ হয়ে যাবে, আরেকবার একটু কারেক্ট করবো। আচ্ছা, সো আমরা এখানে 3.18 এই প্রবলেমটা দেখব। সো এখানে বলছে দেখো 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা মিক্সচার, এটাকে আমরা হিট দিছি অ্যান্ড দেন এটা থেকে আমরা 96 গ্রাম রেসিডিউ বা রিমেইনিং পাইছি আর কি, রিমেইনিং প্রোডাক্ট পাইছি। সো বলছে যে এই যে মিক্সচারটা এখানে কত ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের পার্সেন্টেজটা কীরকম। সো আমাদের কাছে একটা ধরো এরকম একটা ইয়ে আছে, একটা জার আছে, সেই জারের মধ্যে আমরা ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা মিক্সচার রাখলাম। এটার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেটের মিক্সচার আছে, ওদের মধ্যে কোনো ধরনের রিয়াকশন হবে না। সো এখন বলছে এটাকে আমরা হিট দিব, এটাকে আমরা হিট দিচ্ছি। সো বলছে হিট দেওয়ার পর আমরা এখান থেকে 96 গ্রাম রেজিডিউ পাচ্ছি, এখান থেকে 96 গ্রাম রেজিডিউ পাচ্ছি। সো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এটা মিন করতেছে দেখো আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে হিট দেই দেখো, তাহলে আমরা এখান থেকে কি পাবো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বাইরে বের হয়ে যাবে, আর এই ক্যালসিয়াম অক্সাইডটা কি সলিড প্রেসিপিটেশন হিসেবে নিচে পড়ে থাকবে বা রেসিডিউ হিসেবে এই জারের মধ্যে পড়ে থাকবে। সিমিলারলি ম্যাগনেসিয়াম কার্বনেটকেও আমরা যদি হিট দেই তাহলে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই জার থেকে উড়ে চলে যাবে, আর এখানে পড়ে থাকবে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে হিট দেওয়ার পর এখানে কি পড়ে থাকতেছে, ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন এইখানে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকবে, এইটার কোয়ান্টিটি হচ্ছে কত, 96 গ্রাম, 96 গ্রাম। সো বলছে আমাদের মিক্সচারে এইটার আর এইটার পার্সেন্টেজ কত। কোশ্চেনটা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, সো আমরা এখান থেকে দেখো এই ম্যাথটা কীভাবে সলভ করা যায়, আমরা এটা অ্যাজিউম করে নেব যে কে কতটুকু আছে। আমরা ধরে নিলাম ক্যালসিয়াম কার্বনেট আছে এক্স গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত গ্রাম আছে, 184 মাইনাস এক্স গ্রাম। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করি। সো আমরা এখান থেকে জানি যে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি হিট দেই তাহলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে। অ্যান্ড সো আমাদের অ্যাকচুয়ালি এই রেজিডিউয়ের অ্যামাউন্টটা জানা দরকার। সো এখানে ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস হচ্ছে 100, তুমি বের করে দেখবা যে 40 + 12 + 16 × 3
সো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি নেই, তখন আমরা ক্যালসিয়াম অক্সাইড কতটুকু পাবো? 40 প্লাস 16 উইচ ইজ 56 গ্রাম। ওকে, তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিলে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড পাবো? 56/100। বাট এখানে আমাদের আছে কতটুকু? এক্স গ্রাম। তাহলে এক্স গ্রাম নিলে আমরা কতটুকু এখানে ক্যালসিয়াম অক্সাইড পাবো? এটা হবে 56 টাইমস এক্স ডিভাইডেড বাই 100 গ্রাম। সো এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, সো এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট যদি এক্স গ্রাম থাকে, তাহলে আমরা দেখলাম যে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড প্রডিউস হয়। সিমিলারলি যদি আমাদের কাছে ম্যাগনেসিয়াম কার্বনেট থাকে, সেইটাকে হিট দিলে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে। কার্বন ডাইঅক্সাইড তো চলে যাচ্ছে, সো আমাদের অ্যাকচুয়ালি এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু প্রডিউস হবে সেটার অ্যামাউন্টটা জানা দরকার। ম্যাগনেসিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস কত দেখো, 24.24 প্লাস কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3। এত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট দিলে এইখানে আমরা 24.24 প্লাস 16 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাই। তাহলে আমাদের এখানে আছে 184 মাইনাস এক্স গ্রাম। তাহলে 184 মাইনাস এক্স গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমরা পাবো 24.24 প্লাস 16 ইন্টু 184 মাইনাস এক্স divided by 24.24 plus 12 plus 16 into 3. So এত গ্রাম। অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা, এই যে এই কোয়ান্টিটিটা প্লাস এই কোয়ান্টিটিটা, এইটার সামেশন কত? 96 গ্রাম। সো আমরা এখান থেকে এইটাকে নিয়ে নিব, এইটা নিব, আর এখান থেকে এইটাকে নিব। এই দুইটার সামেশন হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন 96 গ্রাম। এটা সলভ করবো, তাহলে এক্স এর ভ্যালু চলে আসবে। সো ক্যালসিয়াম, সেটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট। আর 184 মাইনাস এক্স করলে তুমি ম্যাগনেসিয়াম কার্বনেটের অ্যামাউন্টটা পাবা। দেন পার্সেন্টেজ তো বের করতে পারবা, রাইট? দুইটা অ্যামাউন্ট থেকে। বুঝতে পারছো এটা? আচ্ছা, সো এর পরের ম্যাথটাও একই রকম, বাট পরের ম্যাথটাতে অ্যাকচুয়ালি 3.19 যেটা, ওইটাতে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট না দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করছে। দ্যাট মানে একইভাবে ওইখানেও রিয়াকশনটা জাস্ট একটু চেঞ্জ হবে, বাট সব প্রসেস একই। ক্যালসিয়াম কার্বনেট প্লাস ম্যাগনেসিয়াম কার্বনেটের মিক্সচারকে HCl গ্যাস দিয়ে রিয়াক্ট করাইছে। দ্যাট মিনস এটার সাথে যদি HCl গ্যাস দিই, এটা হচ্ছে 2HCl অ্যান্ড এটা রিয়াক্ট করে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে। সো আর এখানে এর ম্যাগনেসিয়াম কার্বনেটকেও আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে রিয়াক্ট করাই, আমরা MgCl2 প্লাস H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবো। ওরা এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অ্যামাউন্টটা বলে দিচ্ছে যে স্ট্যান্ডার্ড অবস্থায় 1.84। শুধু স্ট্যান্ডার্ড বললে আমরা কি ধরে নিব? এসটিপি। সো এখানে 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড দিয়ে বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা জানি যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 1 মোল। মানে যে কোনো গ্যাসের 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল। তাহলে 1.84 লিটার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 1.84 মোল। ক্লিয়ার এটা? সবাই বুঝতে পারছো এটা? সো এখান থেকে আমরা মোল অ্যামাউন্টটা বের করে নিব, অ্যান্ড দেন আমরা এই রিয়াকশন থেকে দেখো এখানেও আমাদেরকে অ্যাকচুয়ালি তোমার কতটুক আছে, কোনটা কতটুক আছে সেটা বের করতে বলছে যে এই টোটাল মিক্সচারটা হচ্ছে 7.85 গ্রাম। আমরা ধরে নিলাম এইটা আছে এক্স গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু আছে? 7.85 মাইনাস এক্স গ্রাম। ওকে, সো এক্স গ্রাম থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি কত মোল? 1 মোল। আর 7.85 গ্রাম, সরি একটু ভুল বলছি,
এটা হচ্ছে মলিকুলার ম্যাসের সমান। সো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাবো 1 মোল কার্বন ডাইঅক্সাইড, আর এখানে এটার মলিকুলার ম্যাস হচ্ছে 24.24 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3। এত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমরা পাবো 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে 100 গ্রাম থেকে যদি 1 মোল পাই, এক্স গ্রাম থেকে কত পাবো সেটা বের করবা। আবার এখানে টোটাল অ্যামাউন্ট যেহেতু 7.85 গ্রাম, তাহলে 7.85 মাইনাস এক্স গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমরা কত মোল কার্বন ডাইঅক্সাইড পাবো সেটা বের করবা। এই দুইটা সাম করবা, সাম করে লিখবা যে এই অ্যামাউন্টটা হচ্ছে এইটার সমান, রাইট? দেন ওইটা সলভ করে এক্স এর ভ্যালু বের করবা। তোমরা এটা পারবা না নিজেরা? দেখো তো। আচ্ছা, সো এই টাইপের ক্যালকুলেশনের ম্যাথগুলো তোমরা পারবা। সো এখানে অ্যাকচুয়ালি পড়ানোর তেমন কিছু নাই, এখানে অ্যাকচুয়ালি ম্যাথগুলো সলভ করতে হবে তোমাদের। এখানে দেখো কয়েকটা পেজ পরে দেখো যে একটা জায়গায় লেখা আছে যে ট্রাই ইয়োর সেলফ, যেখানে লেখা যে প্রোডাক্ট গ্যাস ভলিউম, ম্যাথ প্রবলেমস বেসড অন ভলিউম অফ প্রোডাক্ট গ্যাস। দেখো তো এটা পাও কিনা, যেখানে ওই যে প্রবলেম নাম্বার 3.81 দিয়ে স্টার্ট। দেখো তো একটা বক্সে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, দেখো পাইছো? এটা কয়েক পেজ পরে এটা। সো এই বক্সের যে ম্যাথগুলো আছে এইগুলো সব করতে হবে। আমি যদিও ম্যাথ কোনগুলো করতে হবে আমি আজকে এইটা বইটা দাগাই দেন ছবি তুলে পাঠিয়ে দিব। আর এরপর আমরা সামনে আগাই। দেখো আমাদেরকে যদি এখানে মানে এখানে সবগুলো ম্যাথের প্রসেস একই, তোমার রিয়াকশন দেখতে হবে অ্যান্ড দেন মলিকুলার ম্যাথ কাউন্ট করবা আর ইউনিটারি মেথডে ম্যাথ করবা আর কি। এখানে সব ম্যাথ অ্যাকচুয়ালি ইউনিটারি মেথডেই হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা দেখব, আমরা এখন চলে যাব কনসেন্ট্রেশন কিভাবে বের করতে হয় কোনো একটা গ্যাসের সেটাতে। কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন কিভাবে বের করতে হয় দেখো। সো কনসেন্ট্রেশনের সবচেয়ে পপুলার যে ইউনিট সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি অর এস, এটাকে এস দিয়ে এক্সপ্রেস করা হয়। মোলারিটি এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লু ডিভাইডেড বাই এম ভি, where W is the mass of substance, মানে যার মোলারিটি, যার কনসেন্ট্রেশন আমরা বের করতে চাচ্ছি সেটার ম্যাস গ্রাম ইউনিটে। এম হচ্ছে মলিকুলার ম্যাস, দেন ভি হচ্ছে ভলিউম ইন মিলিলিটার। তুমি যদি নিচেরটাকে মিলিলিটার লেখো তাহলে এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ওকে? আর তুমি যদি এখানে মিলিলিটার না নিয়ে ডিরেক্টলি লিটারে নাও তাহলে 1000 দিয়ে আর মাল্টিপ্লাই করতে হবে না। এটা হচ্ছে ভি ইন মিলিলিটার, এটা হচ্ছে ভি ইন লিটার, ওকে? আর নর্মালি মোলারিটি বা কনসেন্ট্রেশন মানে হচ্ছে যে পার ইউনিট ভলিউমে কত মোল আছে, মানে পার ইউনিট ভলিউমে কত মোল সাবস্টেন্স আছে, 1 লিটারে কত মোল আছে। সো এটার ইউনিটটা অ্যাকচুয়ালি মোলারিটির ইউনিট হচ্ছে মোলার, এটার ইউনিট হচ্ছে মোলার এম, অর এটার আরেকটা ইউনিট হচ্ছে মোল পার লিটার, ঠিক আছে? সো এটা হচ্ছে কনসেন্ট্রেশনের একটা বের করার একটা প্রসেস। মোলারিটি ইজ ওয়ান টাইপ অফ কনসেন্ট্রেশন। আর এখানে এরপরে আরও কয়েকটা টাইপের কনসেন্ট্রেশন আছে, যেমন পার্সেন্টেজ অ্যামাউন্ট, মানে পার্সেন্টেজ বের করতে বলে। সো এই পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে তিন ধরনের পার্সেন্টেজ দেখা যায়। দেখো পার্সেন্টেজ, সো পার্সেন্টেজের ক্ষেত্রে তিনটা ওয়ে আছে। এক টাইপের কনসেন্ট্রেশনকে বলা হয় পার্সেন্ট ডাব্লু বাই ভি, আরেক টাইপের কনসেন্ট্রেশনকে বলা হয় পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু, আর আরেক টাইপের কনসেন্ট্রেশনকে বলা হয় পার্সেন্ট ভি বাই
ভি, ডাব্লু বাই ডাব্লু, ডাব্লু বাই ভি, ডাব্লু বাই ডাব্লু অ্যান্ড ভি বাই ভি। আচ্ছা, এখন এই পার্সেন্টেজের এই মানে একটা যে কোনো একটা জিনিসের কনসেন্ট্রেশন পার্সেন্টেজ দিয়ে কীভাবে এক্সপ্রেস করতে হয় সেটা দেখবো। আর আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, যখন কোনো ম্যাথে বা কোনো একটা ইসের কনসেন্ট্রেশনে জাস্ট একটা পার্সেন্টেজ লেখা, পাশে ইউনিটটা লেখা নাই, মানে এটা কোন ক্যাটেগরির সেটা লেখা নাই, তখন তুমি ধরে নিবা যে তখন তুমি ধরে নিবা যে এখানে এটা ডাব্লু বাই ভি বোঝাচ্ছে। ঠিক আছে? সো এখন কোনটা কিভাবে বের করতে হয়, এইটার ফর্মুলা হচ্ছে যে এক্স মানে কোনো একটা ইসের মোলারিটি যদি X% হয়, সেটা হবে এক্স ইজ ইকুয়াল টু, এক্সের ভ্যালু হবে m ইন্টু এস ডিভাইডেড বাই 10। ঠিক আছে? ms বাই 10। সো এটা এইখানে কোনটা কি, m হচ্ছে মলিকুলার ম্যাস আর s হচ্ছে এই যে মোলারিটিতে যেই কনসেন্ট্রেশন s সেইটা। সো সেটা তুমি আগে বের করে নিবা, দেন ms বাই 10 করলেই তুমি কি পেয়ে যাবা, পার্সেন্টেজে কত আসবে সেটা পেয়ে যাবা। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি এখান থেকে চাইলে, যদি তোমাকে পার্সেন্টেজ দেওয়া থাকে সেইখান থেকেও তুমি চাইলে মোলারিটি বের করে নিতে পারবা, 10x বাই m। ক্লিয়ার? এটা এটুক বুঝছো? আচ্ছা, সো এইটা শিখলাম। দেন সিমিলারলি যদি তোমার এটা মিন করে কি অ্যাকচুয়ালি জানো, এটা মিন করে যে 100 মিলিলিটার ভলিউমে কত গ্রাম সাবস্টেন্স আছে। ঠিক আছে? মানে পার 100 মিলিলিটারে কত গ্রাম, এই ডাব্লু মানে হচ্ছে ম্যাস, সো কত গ্রাম সাবস্টেন্স আছে, আর ভি মানে হচ্ছে ভলিউম, সেই ভলিউমটা কত, 100, কারণ আমরা পার্সেন্টেজ বের করতেছি। সিমিলারলি এটাকে কি বলা যায় বলো তো, এটাকে আমরা বলতে পারবো যে 100 গ্রাম, মানে এই নিচেরটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কনসেন্ট্রেশনকে অ্যাকচুয়ালি একটা সলিউশনের ক্ষেত্রে বের করা হয়। সো এটা হচ্ছে সলিউশনের ম্যাস কত, হ্যাঁ সলিউশনের ম্যাস কত, 100 গ্রাম সলিউশনে কতটুক সলিউট আছে, 100 গ্রাম সলিউশনে কত গ্রাম সলিউট আছে, সেটাই হচ্ছে পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু। আর এটার ফর্মুলা হচ্ছে দেখো, x ইজ ইকুয়াল টু ms ডিভাইডেড বাই 10, আগের মতোই, বাট একটা স্লাইটলি একটা চেঞ্জ আছে, এটা বারবার মুছে যাচ্ছে কেন। আচ্ছা, সো এখানে ms ডিভাইডেড বাই 10 ইন্টু, এইখানে কোশ্চেনে আরেকটা এক্সট্রা ডাটা দেওয়া থাকে, সেটা হচ্ছে ডেনসিটি অফ সলিউশন, রো সলিউশন। ওকে, এখানে দেখো এটা ছিল ডাব্লু বাই ভি আর এটা হচ্ছে ডাব্লু বাই ডাব্লু। সো চেঞ্জটা কোথায় হয়েছে, সলিউশনের অ্যামাউন্টে, সলিউশনের ব্যাপারটাই চেঞ্জ হয়েছে। আগে ছিল সলিউশনের ভলিউম, বাট এখন আমরা সলিউশনের ম্যাস নিয়ে কাজ করতেছি। সো যেহেতু সলিউশন রিলেটেড চেঞ্জ আসছে, সো এখানে আমরা রো সলিউশন দিয়ে ডিভাইড করছি। ওকে, আর এখান থেকে আমরা চাইলে আবার মোলারিটি বের করতে পারবো। সো 10x বাই m ইন্টু রো সলিউশন। ওকে, আচ্ছা, এরপর যদি ভি বাই ভি ইউনিটে বের করতে বলে, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, এটা তোমরা ম্যাথ করতে গেলেই বুঝবা আর কি, এক্স ইজ ইকুয়াল টু ms ডিভাইডেড বাই 10 ইন্টু রো অফ সলিউট। এখানে দেখো আমাদের এইটা একদম প্রথমটা ছিল কি ডাব্লু বাই ভি, সেখান থেকে চেঞ্জটা কীরকম আসছে, ভি ফিক্সড আছে বাট ডাব্লু চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিনস সলিউটের ব্যাপারটা চেঞ্জ হচ্ছে। সো এর জন্য আমরা এখানে নিচে রো সলিউট দিয়ে ডিভাইড করতেছি। ওকে, সো আর এখান থেকে এস ইকুয়ালস লেখা যায় 10x ইন্টু রো সলিউট ডিভাইডেড বাই m। ওকে, সো এই ফর্মুলাগুলো বুঝতে পারছো? ম্যাথ করার সময় জাস্ট তুমি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দিলেই হবে। ক্লিয়ার এইটুক? নাফিয়া বুঝতে পারছো এটা?
তোমরা কি বুঝছো এটা? জি বুঝেছি। আচ্ছা, সো কনসেন্ট্রেশনের পর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। অ্যাসিড বেস টাইট্রেশন, তোমরা কি এটার ফর্মুলা জানো? অ্যাসিড বেস টাইট্রেশনের ম্যাথের ফর্মুলা এটা কি আগে পড়ছো এরকম? কনসেন্ট্রেশনের ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ, এটা আমি লিখে দিচ্ছি, দেখো এটা খুব ইজি। ধরো তোমার কাছে যদি একটা অ্যাসিড বেস টাইট্রেশনের একটা ইকুয়েশন দেওয়া থাকে, এটা হচ্ছে এরকম যে VASA divided by VBSB is equal to NA by NB। এখানে VA হচ্ছে ভলিউম অফ অ্যাসিড, ভলিউম অফ অ্যাসিড যে কোনো ইউনিটে, মানে তোমার এখানে অ্যাকচুয়ালি এইটাকে যেই ইউনিটে নিবা এইটাকেও সেম ইউনিটে নিবা। তুমি চাইলে দুইটাকেই মিলিলিটার, দুইটাকেই লিটার, দুইটাকেই মিটার কিউব একটাতে নিলেই হবে। সো ভলিউম অফ অ্যাসিড, VB হচ্ছে ভলিউম অফ বেস, ভলিউম অফ বেস, দেন SA হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, SB হচ্ছে কনসেন্ট্রেশন অফ বেস, NA হচ্ছে মোল নাম্বার অফ অ্যাসিড, মোল নাম্বার অফ অ্যাসিড অ্যাকর্ডিং টু রিয়াকশন, মানে আমাদের যে রিয়াকশন সেইটাতে মোল নাম্বার কত, আর NB এটা হচ্ছে মোল নাম্বার অফ বেস অ্যাকর্ডিং টু রিয়াকশন, অ্যাকর্ডিং টু রিয়াকশন। সো আমরা একটা ম্যাথ করে ফেলি তাহলে বুঝতে পারবো। সো অ্যাসিড বেস টাইট্রেশনের জন্য আর এখানে আরেকটা ব্যাপার একটু মনে রাখতে হবে, এই ফর্মুলাটার পাশাপাশি আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কোনো একটা সলিউশনকে আমরা যদি ডাইলিউট করতে চাই, সলিউশন ডাইলিউশন, সলিউশন ডাইলিউশন। ধরো তোমার কাছে একটা জারের মধ্যে কোনো একটা অ্যাসিড আছে, ধরো যে কোনো একটা সলিউশন আছে, যেই সলিউশনটার ভলিউম হচ্ছে, ইনিশিয়াল ভলিউম হচ্ছে V1 আর কনসেন্ট্রেশন হচ্ছে S1। এখন তোমাকে যদি বলা হয় যে এইটা থেকে এই S1 হচ্ছে অনেক হাই কনসেন্ট্রেশনের, ওকে, আমি চাচ্ছি যে এখান থেকে এটাকে একটু ডাইলিউট করতে, দ্যাট মিনস এটাকে একটু হালকা করতে চাচ্ছি আর কি, ঠিক আছে? এটা অনেক ঘন আছে, সো আমরা এটাকে একটু হালকা করতে চাচ্ছি। সো তখন কি করতে হবে, আমার বাইরে থেকে পানি দিতে হবে না? সো তখন এটাকে ডাইলিউট করার পর আমার ভলিউম যদি V2 হয় অ্যান্ড ওই অবস্থায় কনসেন্ট্রেশন যদি S2 হয়, তাহলে লেখা যায় V1S1 ইজ ইকুয়াল টু V2S2। ক্লিয়ার এটা? জি। ওকে, সো আমাদেরকে এখানে যদি জিজ্ঞেস করা হয় যে ধরো এভাবে বললো যে তোমার কাছে 10 মিলিলিটার 0.1 মোলার, আচ্ছা আর তোমরা কি এটা জানো যে মোলার সলিউশন, সেমি মোলার সলিউশন, তারপর সেন্টিমোলার সলিউশন, ডেসিমোলার সলিউশন এগুলো কি? আচ্ছা ওইটা একটু লিখে দিই, দেখো মোলার সলিউশন মানে হচ্ছে কোনো জায়গায় যদি বলা হয় যে মোলার সলিউশন, এটা মানে বুঝবা যে ওই তোমার ওই সলিউশনটার কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার বা 1 মোল পার লিটার, কনসেন্ট্রেশন বোঝায়। দেন সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার, সেমি মোলার সলিউশন মানে হচ্ছে 0.5 মোলার। তারপর সেন্টিমোলার সলিউশন মানে হচ্ছে ডেসিমোলার। এরপর ডেসিমোলার সলিউশন মানে হচ্ছে 0.1 মোলার। মানে এটা যদি বলে তুমি ডিরেক্টলি বুঝে যাবা যে এইটার কনসেন্ট্রেশন বলে দিচ্ছে 0.1 মোলার। আর যদি তোমাকে সেন্টিমোলার বলে, সেন্টিমোলার সলিউশন হচ্ছে 0.01 মোলার। এই কয়টা একটু মনে রাখবো, ঠিক আছে? এগুলো অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। সো তোমাকে যদি বলা হয় যে 10 মিলিলিটারের ডেসিমোলার সলিউশন, 10 মিলিলিটার ডেসিমোলার HCl অ্যাসিড সলিউশন তোমার কাছে ছিল। সো তোমাকে বললো যে এইখান থেকে তুমি
যদি 0.01 বা সেন্টিমোলার HCl সলিউশন প্রিপেয়ার করতে চাও বা সেন্টিমোলারের HCl পেতে চাও, তাহলে কতটুক পানি অ্যাড করা লাগবে, কত মিলিলিটার ওয়াটার অ্যাড করতে হবে। তো সেটা কিভাবে করা যায় দেখো, ইনিশিয়াল ভলিউম হচ্ছে V1 10 মিলিলিটার আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন S1 ইকুয়ালস হচ্ছে কত 0.1 মোলার। ফাইনাল ভলিউম কত হবে আমরা জানি না, সেটাই আমরা বের করব। আর ফাইনালি আমার কনসেন্ট্রেশন হচ্ছে সেন্টিমোলার, দ্যাট মিনস S2 ইজ ইকুয়াল টু 0.01 মোলার। সো এখান থেকে আমরা লিখতে পারি V1 is S1 ইজ ইকুয়াল টু V2 S2। সো এখান থেকে আমরা বলবো যে এখান থেকে তাহলে লেখা যায় যে V2 ইজ ইকুয়াল টু V1 S1 বাই V2, অ্যান্ড V1 হচ্ছে 10, S1 হচ্ছে 0.1 আর V2 হচ্ছে এটা S2 হবে আর S2 হচ্ছে 0.01। সো 10 ইন্টু 10 হচ্ছে 100। সো ফাইনাল সলিউশনটা 100 মিলিলিটার হইতে হবে। তাহলে আগে থেকে ছিল 10 মিলিলিটার, নতুন করে তাহলে কতটুকু ওয়াটার অ্যাড করছো, 90 মিলিলিটার। সো অ্যান্সার কত হবে 100 মাইনাস 10, 90 মিলিলিটার। ক্লিয়ার এটুক? বুঝছো? আচ্ছা, সো আমরা কিভাবে একটা সলিউশনকে ডাইলিউট করতে হয় সেটা শিখলাম, আর এখান থেকে অ্যাসিড বেইজের একটা ফর্মুলা শিখছি। এই ফর্মুলাটা আমাদের অনেক কাজে লাগবে। এখন আমরা একটা ম্যাথ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও, আর এখানে অ্যাকচুয়ালি বইতে ম্যাথগুলো একদম ডিটেইলসে করে দেওয়া আছে। সো তোমরা করতে গেলে অ্যাকচুয়ালি প্রবলেম ফেস করবে না। এখানে যে এক্সাম্পলগুলো আছে খুবই ডিটেইলসে লেখা থাকে সব। ওকে, সো আমরা একটা একদম সিম্পল একটা ম্যাথ যদি দেখি বইয়ের, দেখো আমি বলতেছি এটা কত নাম্বার। আচ্ছা, সো এখানে তোমরা 3.43 ম্যাথটা একটু বের করো। 3.43। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস একটু শিখে ফেলবো, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা অ্যামাউন্টকে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট একটা অ্যামাউন্টে কনভার্ট করতে পারি। ধরো তোমাকে এভাবে বলা হলো যে তোমার কাছে 10 মিলিলিটার 0.1 মোলার HCl অ্যাসিড আছে। এটাকে তুমি ইকুইভ্যালেন্টলি লিখতে পারবা। ইকুইভ্যালেন্টলি লেখার নিয়ম হচ্ছে এই ভলিউমটার সাথে এই কনসেন্ট্রেশনটাকে মাল্টিপ্লাই করবা, তাহলে কত আসবে 10 ইন্টু 0.1 হুইচ ইজ 1। সো মাল্টিপ্লাই করে যেটা আসবে মানে 10 ইন্টু 0.1, ততটুক ভলিউম নিবা আর কনসেন্ট্রেশনটা তখন নিবা 1। ঠিক আছে? সো ইকুইভ্যালেন্ট হিসেবে 10 মিলিলিটার 0.1 মোলার HClকে লেখা যায় 1 মিলিলিটার 1 মোলার HCl। এটা কি বুঝতে পারছো? এটুক কি ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, সো 1 মিলিলিটার 1 মোলার HCl হিসেবে লিখতে পারবো। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট করে লেখা। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে আরও কিছু এক্সাম্পল দেখি ইকুইভ্যালেন্ট করে লেখার। তোমার কাছে যদি 10 মিলিলিটার HCl থাকে তাহলে এটাকে এভাবে লিখতে পারবা। তোমার কাছে যদি 10 মিলিলিটার 0.1 মোলার H2SO4 থাকে, তখন এইটাকে ইকুইভ্যালেন্টলি আমরা লিখতে পারবো 10 ইন্টু 0.1 মিলিলিটার 1 মোলার H2SO4। আবার এটাকে আরও ইকুইভ্যালেন্ট করে লেখা যায়। দেখো H2SO4 মানে কি একটা অ্যাসিড, রাইট? সো অ্যাসিডের অ্যাকচুয়ালি অ্যাসিড কি দেয়, H প্লাস আয়ন দেয়। সো আমরা এখান থেকে 10 ইন্টু 0.1 ইন্টু 2 এত মিলিলিটার 1 মোলার H প্লাস আয়ন হিসেবেও লিখতে পারবো। কেন? দেখো এইখানেও যদি আমরা সেটা করতাম তাহলে এটা হয়তো 1 মিলিলিটার 1 মোলার H প্লাস, কারণ একটা HCl থেকে অ্যাকচুয়ালি একটাই H প্লাস পাওয়া যায়, বাট
একটা H2SO4 থেকে, একটা সালফিউরিক অ্যাসিড থেকে অ্যাকচুয়ালি উই ক্যান গেট 2H প্লাস আয়ন্স। সো এখান থেকে এটার কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে, ডাবল। এটুক বুঝছো? নাফিয়া বুঝতে পারছো এটা? নাফিয়া এটা বুঝছো? লেথি বুঝতে পারছো এটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে। সো এইখানে আমরা ইকুইভ্যালেন্ট করে কিভাবে লিখতে হয় সেটা শিখলাম। সো আমরা এখানে একটা ম্যাথ দেখবো এখন, 3.43। নাফিয়া তোমার সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে না, তুমি কি আমার কথা শুনতেছো? হ্যালো? আচ্ছা নাফিয়ার কি নেটওয়ার্কের প্রবলেম মেবি। আচ্ছা শোনো, সো আমি এখানে ম্যাথ না করে দিয়ে এক কাজ করি, আমি তোমাদেরকে অক্সিডেশনের থিওরিটা বুঝাই দিই। ওইটা অক্সিডেশন রিডাকশনের থিওরিটা বুঝাই, ওইটা ভালো হবে। কারণ এই ম্যাথগুলো তোমরা অ্যাকচুয়ালি বইতে এত ডিটেইলসে লেখা আছে, তোমরা নিজেরাই বুঝতে পারবা। ওকে, আর তারপর যদি প্রবলেম হয় আমি তো করে দিবই। আচ্ছা এখানে দেখো, আমরা এরপর দেখব রিডক্স রিয়াকশন কিভাবে, রিডক্স রিয়াকশনের থিওরিটা কি। রিডক্স রিয়াকশন আর অ্যাসিড বেস টাইট্রেশনের ফর্মুলা একই রকম। এখানে জাস্ট VOSO ডিভাইডেড বাই VRSR ইজ ইকুয়াল টু NO বাই NR, এরকম একটা ফর্মুলা ইউজ করতে হয়, যেখানে VO হচ্ছে ভলিউম অফ অক্সিডেন্ট অর অক্সিডাইজার, ভলিউম অফ অক্সিডাইজার, VR হচ্ছে ভলিউম অফ রিডিউসার, দেন SO এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ অক্সিডাইজার, কনসেন্ট্রেশন অফ অক্সিডাইজার, আর SR হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিডিউসার, NO হচ্ছে মোল নাম্বার অফ অক্সিডাইজার অ্যাকর্ডিং টু রিয়াকশন, মোল নাম্বার অফ অক্সিডাইজার ফ্রম রিয়াকশন, আর NR হচ্ছে মোল নাম্বার অফ রিডিউসার। নাফিয়া কি বুঝতেছো এগুলো? হ্যালো, তুমি একটু মাইকটা অন করে দেন, কথা বলো, তোমার সাউন্ড আসতেছে না এখানে। আচ্ছা ও প্রবাবলি নাই, হয়তো কোথাও গেছে। আচ্ছা সমস্যা নেই। সো VO VR SO SR NO NR, ওকে। সো এই একইভাবে আমরা অক্সিডেশনের যে আমরা একইভাবে এখান থেকে অক্সিডেশন রিলেটেড, অক্সিডেশন রিডাকশন রিলেটেড যত ম্যাথ আছে একইভাবে করতে পারবো, মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হবে। ওকে, সো আমরা একদম বেসিক দুইটা টাইট্রেশন অ্যান্ড অক্সিডেশনের ম্যাথ দেখবো। যেমন ধরো একটা অ্যাসিড বেস টাইট্রেশন দেওয়া আছে এরকম, যে ধরো তোমার কাছে 10 মিলিলিটার HCl আছে, 10 মিলিলিটার HCl অ্যান্ড 10 মিলিলিটার HCl অ্যান্ড 50 মিলিলিটার ক্যালসিয়াম হাইড্রক্সাইড আছে, 50 মিলিলিটার ক্যালসিয়াম হাইড্রক্সাইড অফ সে 0.1 মোলার। হ্যাঁ, সো এই দুইটাকে তুমি রিয়াকশন করাচ্ছ, সো এটা একটা অ্যাসিড বেস টাইট্রেশন রিয়াকশন। সো তোমাকে জিজ্ঞেস করছে যে এটা যদি কমপ্লিটলি নিউট্রালাইজড হয় তাহলে এইটার কনসেন্ট্রেশন কত, এটার কনসেন্ট্রেশন কত, মানে SA বের করতে বলছে। সো আমরা আগে রিয়াকশনটা দেখি। রিয়াকশনটা হবে এরকম, 2HCl
2HCl প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা থেকে আমরা পাবো ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 2H2O, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 2H2O, ঠিক আছে, সল্ট অ্যান্ড ওয়াটার পাওয়া যায়। ক্লিয়ার? এখন দেখো এখানে আমরা ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, VA হচ্ছে 10, VB হচ্ছে 50, SA আমরা জানি না, এটা বের করব, SB হচ্ছে 0.1 অ্যান্ড NA হচ্ছে নাম্বার অফ অ্যাসিড ইন রিয়াকশন, এটা হচ্ছে 2 অ্যান্ড NB হচ্ছে, দেখো এটার সামনে আছে কত, 1। সো আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করব, VASA ডিভাইডেড বাই VBSB ইজ ইকুয়াল টু NA বাই NB, এখান থেকে SA বের করব। লিথি বুঝতে পারছো এটা? জি সিমিলারলি আমরা চাইলে অক্সিডেশন আর রিডাকশন রিয়াকশনে একইভাবে করতে পারি। ধরো তোমার কাছে একটা অক্সিডেশন রিয়াকশন আছে এরকম, সেটা হচ্ছে KMNO4 প্লাস KMNO4 প্লাস, ধরো আমি একটু একটা অক্সিডেশন রিয়াকশন চুজ করি, হ্যাঁ। সো KMNO4 প্লাস H2C2O4 প্লাস H2SO4, এইটা থেকে আমরা, এটা একটা রিডক্স রিয়াকশন হবে অ্যান্ড এটা যদি আমি ব্যালেন্স করে লিখি, এটা হবে 5, এটা হবে 2, দেন K2SO4 প্লাস 2MnSO4, আমি এক্সপ্লেন করতেছি দাঁড়াও, 2MnSO4 প্লাস 8H2O, 3H2SO4, আর আরেকটা হচ্ছে 10 কার্বন ডাইঅক্সাইড। সো এরকম একটা প্রোডাক্ট পাবো আমরা, ঠিক আছে। সো এটা একটা রিডক্স রিয়াকশন। এই ব্যালেন্স কিভাবে করতে হবে এটার উপর আমি একটা ভিডিও প্রোভাইড করব, বাট আমি আগে এটার ম্যাথ কিভাবে করতে হয় সেটা দেখাবো। এই টাইপের রিয়াকশন ব্যালেন্স করার ওয়ে আছে, মানে এই টাইপের রিয়াকশন মানে মুখস্থ না রেখে, মেমোরাইজ করে না রেখে, জাস্ট তোমাকে যদি বলা হয় যে আমার অক্সিডেন্ট বা অক্সিডাইজার হচ্ছে এটা আর রিডিউসার হচ্ছে এটা থেকে খুব ইজিলি এই রিয়াকশনটা বানানো যায়, সেটার উপর আমি একটা ভিডিও প্রোভাইড করব। সো এখন দেখো যে এটা একটা রিডক্স রিয়াকশন। এখন এই রিডক্স রিয়াকশনটাতে, এই যে রিডক্স রিয়াকশনটা, সেই রিডক্স রিয়াকশনটাতে আমাকে বলা হলো যে 0.1 মোলার 20 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হচ্ছে। তাহলে এখানে তোমার 50 মিলিলিটারের কত মিলিলিটার, 50 মিলিলিটার কত মোলার H2C2O4 ইউজ করা উচিত? ঠিক আছে, লিখে কি কোশ্চেনটা বুঝছো? জি এখানে অ্যাকচুয়ালি SR বের করতে বলতেছে, ঠিক আছে। সো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি যে VOSO বাই VRSR ইজ ইকুয়াল টু NO বাই NR। VO হচ্ছে, দেখো অক্সিডাইজার যে তার ভলিউম হচ্ছে 20, এটা হচ্ছে অক্সিডাইজার আর এটা হচ্ছে রিডিউসার। সো তার ভলিউম হচ্ছে 20, SO হচ্ছে 0.1 ডিভাইডেড বাই VR হচ্ছে 50 আর SR হচ্ছে এটা জানি না, আমরা বের করব, ইজ ইকুয়াল টু NO। রিয়াকশনে দেখো NO কত, 2, আর রিয়াকশনে দেখো NR কত, 5। দেন এটাকে আমরা যদি সলভ করি আমরা এখান থেকে SR বের করতে পারবো। প্রসেসটা ক্লিয়ার? মানে ম্যাথ কিভাবে করতে হবে এখানে। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, আমি সব আজকের মধ্যেই তোমাদেরকে বই থেকে ছবি তুলে পাঠিয়ে দিব। আর এই যে রিডক্স রিয়াকশন আমি কিভাবে ব্যালেন্স করলাম বা একটা রিডক্স রিয়াকশন কিভাবে লেখা যায় সেটার উপর একটা ভিডিও প্রোভাইড করব আমি রেকর্ড করে, এটা 20 মিনিটের একটা ভিডিও হবে। আর আরেকটা কথা হচ্ছে যে নিউটনিয়ান মেকানিক্স কতটুক শেষ হয়েছে লিথি তোমার? ভিডিও দেখা সব আচ্ছা, সব ফর্মুলা মুখস্থ এখনো হয়নি। ফর্মুলা তো খুব বেশি না, জাস্ট ওই যে রোড ব্যাংকিংয়ের ফর্মুলা, তারপর সেন্ট্রিপিটাল ফোর্স, আর হচ্ছে তোমার F ইকুয়ালস MA DDTP, এগুলাই। ও আচ্ছা আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়ার জাস্ট এই যে ওই ফর্মুলাগুলো মুখস্থ রাখবা, ml²/12, ml²/3, 2/3 mr², হাফ mr², আর হচ্ছে 2/5 mr², এই কয়টাই তো, বুঝছো?
সো এগুলো একটু মুখস্থ করে ফেলবা অ্যান্ড ম্যাথগুলো তাড়াতাড়ি করো। আর কেমিস্ট্রিতে হচ্ছে আমি আজকে বলে দিব কি কি পড়তে হবে আর কিভাবে রিডক্স রিঅ্যাকশন ব্যালেন্স করতে হয় সেটা আমি একটা ভিডিও প্রোভাইড করব, ঠিক আছে? সো তোমরা একটু এখন আপাতত নিউটনিয়ান মেকানিক্সই পড়তে থাকো, দেন আমি বলবো আজকে রাত্রের মধ্যে বলবো, ঠিক আছে? ক্লিয়ার এটা? জি। ওকে। আচ্ছা নাফিয়া কি এখানে আসো? নাফিয়া প্রবাবলি নাই। আচ্ছা আমাদের ক্লাস টাইম শেষ হয়ে আসছে। ওকে, সো আমি তাহলে মিটিংটা এন্ড করতেছি আর তোমরা একটু বাসায় তাহলে নিউটনিয়ান মেকানিক্সটা তাড়াতাড়ি শেষ করো, ওকে? আর নিউটনিয়ান মেকানিক্সে ম্যাথ স্টার্ট করে দাও, কারণ ম্যাথ স্টার্ট করলেই তোমার ফর্মুলা অটো মুখস্থ হয়ে যাবে, বুঝছো? আগে ম্যাথ ধরো তাহলে হয়ে যাবে, ওকে? আচ্ছা রাখি তাহলে, এখানে মিটিংটা শেষ করি।